নির্বাচনের চিন্তা মাথায় নিলে জাতীয় পার্টির কেউ ঘরে ঘুমাইতে পারবে না। বিগত 3টি নির্বাচনের চেয়ে ভালো হবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। মাহফুজ আলম পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি বিপদে পড়বে। এই 14 মাসের এই সরকারের বহু ব্যর্থতা আছে না? এনসিপি আগে যেভাবে আপনার উপদেষ্টাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছিল, এখন শুনতেছে না। আওয়ামী লীগের কেউ মারা গেলে জানা যায় যেমনিভাবে মানুষ হচ্ছে, সত্য। আবার যখন ঝটিকা মিছিল করছে সেখানে মানুষ হচ্ছে না। এই দলটি নিঃশেষ হয়ে যাবে, তার পক্ষে কেউ দাঁড়াতে পারবে না, মারা গেলে মাটি দিতে পারবে না। এটা একদম কি বলবো, হাস্যকর কথাবার্তা। সরকারের উপদেষ্টারা তারা নির্বাচনমুখী হওয়ার কারণেই এনসিপির সাথে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই তো এই দলগুলো সক্রিয় ছিল, ফলে এদের মধ্যে কেউ ভোট ডাকাতে চেষ্টা করবে না। যারা ঝটিকা মিছিল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি প্রাণ নিয়ে ঘরে ফিরতে চান তাহলে কিন্তু রাজপথে নামবেন না। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আর উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সমসাময়িক রাজনীতির সাম্প্রতিক ইস্যু নানাই শুনে। শুরুতেই নাজমুল আশরাফ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। এই বক্তব্যের প্রতিবাদে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমরা তো শাপলা মার্কা দিতে কোনো বাধা দিচ্ছি না, তাহলে ধানের শীষ নিয়ে কেন টানাটানি করছেন? একটু জানতে চাই আপনার কাছে যে এই আন্দোলনে যদি ধানের শীষ বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? ধন্যবাদ আপনাকে। ধানের শীষ বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তারা যদি আন্দোলন করে সেক্ষেত্রে কি হবে? করতে পারে। একটা সময় ছিল এনসিপি যা চাইতো তাই হতো। অন্তত ডক্টর ইউনূসের সরকার এনসিপির অনেক দাবি দাওয়া, আবদার, অনুরোধ, হুমকি দামকি মেনে নিত। সে অবস্থা এখন আর নাই। ফলে হয়েছে কি, নতুন একটি দল, জুলাই অভ্যুত্থানে তাদের বিশাল ভূমিকা, যারা দলের নেতৃত্বে আছেন তাদের কথা বলছি, ফলে তাদের একটা গুরুত্ব, প্রভাব এগুলো তো আছেই। কিন্তু তারা যখন একটি রাজনৈতিক দল হয়েছে তখন তাদেরকে বুঝতে হবে যে আর 10টা দলের মতো তারাও একটা রাজনৈতিক দল। ফলে তারা বাড়তি কোনো সুবিধা পাবে এটা ভাবা উচিত না, যদি নিয়মকানুন মেনে চলে বা সবার অধিকার সম্পর্কে সচেতন থাকে। এখন এনসিপি যা চাইবে তাই পেতে হবে। এখন নির্বাচন কমিশনের তালিকা নাই এমন প্রতীক তারা চাইছে। শাপলার ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান আমরা দেখেছি। এটা ঠিক, বিএনপি তো কখনো বলে নাই যে এনসিপিকে শাপলা দেওয়া যাবে না, কিন্তু নির্বাচন কমিশন সে ব্যাখ্যা দিয়েছে কেন তারা শাপলা দিতে চায় না। এখন জাতীয় প্রতীকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি? শাপলা। অন্য যেসব উপাদানের কথা এনসিপি বলছে, ধানের শীষ আছে, পাট পাতা আছে ইত্যাদি, সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না। আপনি যদি জাতীয় প্রতীকটা এক দৃষ্টিতে দেখেন, এক পলকে দেখলেই কিন্তু সেটা শাপলার গুরুত্বটাই বোঝা যায়, এটাই মূলত প্রধান। তো সেটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা তারা দিয়েছে, এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বক্তব্যে মনে হচ্ছে যে তারা হয়তো এনসিপির এই দাবি মেনে নাও নিতে পারে। আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপির অনেক অভিযোগ আছে। এখন বিরোধটা এনসিপির সাথে নির্বাচন কমিশনের, ফলে এনসিপি নির্বাচন কমিশনকে অভিযুক্ত করবে, দাবি দাওয়া করবে, নির্বাচন কমিশন তাদের মতো করে ব্যাখ্যা দেবে। সেখানে আবার বিএনপির প্রতীক নিয়ে আসার চেষ্টা, যে দুপাশে ছড়া আছে। আবার বিএনপি কেউ কেউ বলছেন এটা কি ধানের শীষ না গমের শীষ, সেটা তো বোঝা যায় না, ধরে নিলাম ধানের শীষও। কিন্তু আমি বলছি যে এনসিপি নির্বাচন কমিশনের তালিকায় থাকা যে প্রতীকগুলো আছে তার মধ্য থেকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। তাদের 3টা অপশন ছিল, তার মধ্যে শাপলা একটা, পরে বাকি 2টাকে বাদ দিয়ে 3টেই শাপলার মধ্যে নিয়ে আসছে। এখানে আমার যেটা মনে হচ্ছে যে এটা এক ধরনের রাজনীতি, গোধরা, আন্দোলনের হুমকি বলতে আসলে এটাও এক ধরনের রাজনীতি, এবং নির্বাচন কমিশন একরকম চাপে রাখা, বা নির্বাচনে ফলাফল কী হবে আমরা জানি না নতুন দল হিসাবে। চাপে না রেখে শাপলা তো দিয়ে দিলেই হয়, শাপলা দিতে নির্বাচন কমিশনের আপত্তি কোথায়? না, নির্বাচন কমিশন সেটার ব্যাখ্যা দিয়েছে। একটা তো বলেছে জাতীয় প্রতীকের বিষয়, আর তালিকার মধ্যে নাই, তালিকার মধ্যে ঢোকাতে চাইলে তারা পারবে, এরকম কথাও একজন সাবেক নির্বাচন কর্মকর্তা বলেছেন। সব কিছু মিলিয়ে এটা নির্বাচন কমিশন এবং এনসিপির
তখনকার ব্যাপার। সেখানে অন্য দল যখন তাদের এই দাবি দাওয়া হুমকি নিয়ে কথা বলে তখন আবার সেটা অন্যদিকে চলে যায়। আমার মনে হয় যে এটা নিষ্পত্তিটা আলাপ আলোচনা মাধ্যমে হতে পারে, তারা আইনি লড়াইয়ের কথাও তারা বলেছে, সেভাবেও হতে পারে, নিষ্পত্তি হওয়া দরকার। কিন্তু নির্বাচনের আগে এই প্রতীক নিয়ে এবং বিভিন্ন দলের মধ্যে এসব অন্তর্দ্বন্দ্ব হওয়া ঠিক না। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ, আপনার কাছে একটু আসতে চাই জুলাই সনদ বিষয়ে, এই জুলাই সনদের এই বিষয়ে জানতে চাই যে জাতীয় পার্টিকে ছাড়াই তো ঐকমত্য কমিশন তাদের বৈঠকগুলো শেষ করেছে এবং জুলাই সনদ কবে স্বাক্ষর হবে তার দিনক্ষণও কিন্তু চূড়ান্ত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব বলেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে আওয়ামী লীগ এবং বিএনপি, মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং ওখানে জাতীয় পার্টির মতো দল নেই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, জাতীয় পার্টির মহাসচিবের এমন বক্তব্য? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, জাতীয় পার্টি তো আসলে কোনো দল না, তারা ফ্যাসিস্ট পার্টি। আওয়ামী লীগ যেমন কোনো দল না, ঠিক একইভাবে জাতীয় পার্টি 14 দল, তারাও কোনো দল না। একটি রাজনৈতিক দল ক্ষমতায় যায় জনগণের ভোটে এবং জনগণের ভোটাধিকার কোনোভাবেই হরণ করে না। কিন্তু জাতীয় পার্টি, আওয়ামী লীগ 14 দল, তারা জনগণের ভোটে ক্ষমতায় যায়নি, তারা এক প্রকার ক্ষমতা দখল করেছে এবং মানুষের সাথে তারা প্রতারণা করেছে। তারা গুম, খুন, ক্রসফায়ার, এমন কোনো অন্যায় নাই যে করে নাই। ব্যাংক চুরি করা, অর্থ পাচার করা, সমস্ত ধরনের অপরাধ করেছে। মনে করেন একজন ব্যক্তিকে 5 জন মিলে হত্যা করেছে, এর মধ্যে একজন গলায় ছুরি চালিয়েছে আর 4 জন, কেউ 2টা হাত ধরেছে আর কেউ 2টা পা ধরেছে। তো সব মিলে এই খুনের সাথে সম্পৃক্ত কয়জন? 5 জন। এখন আপনি শুধুমাত্র গলায় যে ছুরি চালিয়েছে তার বিচার করতে চান, কিন্তু যারা হাত ধরলো, পা ধরলো, তাদের বিচার করবেন না? তারাও তো সমান দোষে, অবশ্যই তারাও সমান দোষে দোষী। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত হতে হবে। এদেশের গণতন্ত্রকে হত্যার সাথে তারা জড়িত। আওয়ামী লীগ গণতন্ত্রের গলায় ছুরি চালিয়েছে আর গণতন্ত্রের হাত পা ধরেছে 14 দল এবং জাতীয় পার্টি। সুতরাং কোনো যুক্তিতেই আপনি এই জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় জাতীয় পার্টি 14 দলকে ডাকতে পারেন না, ফ্যাসিবাদের দোসরদেরকে ডাকতে পারেন না, আওয়ামী লীগকে ডাকতে পারেন না। সুতরাং জাতীয় পার্টির কোন মহাসচিব কি বলল সেইটা আসলে আলোচ্য বিষয় হওয়া উচিত না, তারা আলোচনার বাইরের বিষয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে নির্বাচনে শুধু জাতীয় পার্টি নয়, অন্যান্য অনেক দলও তো ছিলেন, কিন্তু ওই দলও তো এখন বহাল তবিয়তে আছে। আমি তো স্পষ্ট করেছি, আমি তো স্পষ্ট করেই বললাম, শুধুমাত্র জাতীয় পার্টি না, 14 দল না, যারা দোষর ছিল। আপনাদের আন্দোলন শুধু দেখছি যে জাতীয় পার্টির বিরুদ্ধে। কেন আপনি আমাদের আন্দোলন দেখেন নাই বলে শুধুমাত্র বলছেন জাতীয় পার্টি? আমরা স্পষ্ট করেছি জাতীয় পার্টি 14 দল। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু হয়, গণ অভ্যুত্থানের পরপর আমাদের দাবি ছিল যারা এদেশে গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, যারা এদেশের মানুষকে জিম্মি করেছে, অর্থ পাচার করেছে, সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সরকার শুধুমাত্র আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। দেখেন, আমি নিজে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার, তার সাথে বৈঠক করেছি, আমি নিজে আজ থেকে প্রায় 2 মাস আগে। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল জাতীয় পার্টি এবং 14 দল। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষিতে তাদের নিবন্ধন স্থগিত করেছেন, তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি 14 দল একই ধরনের অপরাধ করেছে, কেন তাদের বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন না? তিনি আমাকে স্পষ্ট করলেন, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, একই প্রক্রিয়ায় যদি জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করব, তারপরে আমরা আন্দোলনটা শুরু করি।
এবং এই আন্দোলন ছিল ধারাবাহিক আন্দোলন। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এখন যেহেতু নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা হয়েছে, যে কারণে মনে হচ্ছে যে জাতীয় পার্টির সাথে আমাদের একটি দ্বন্দ্ব, না, কোনো পার্টির সাথে আমাদের দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব ফ্যাসিবাদ এবং তার দোসরদের সাথে। সুতরাং এই ফ্যাসিবাদ এবং তার দোসরদের রাজনীতি বাংলাদেশে চিরতরে গণ অভ্যুত্থানের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবে আর কামব্যাক করতে দিবে না। সরকারের সাথে জাতীয় পার্টির আলোচনা সেটা তো অনেক পরের ব্যাপার, এটা সম্ভবপর নয়। নির্বাচনে যদি জাতীয় পার্টি আসে তাহলে আপনাদের অবস্থান কি হবে? জাতীয় পার্টি নির্বাচনে যাবে আর জনগণ কি ললিপপ খাবে? পিটিয়ে একদম তাদেরকে রাস্তা থেকে তুলে দেবে। সুতরাং এখনও যতটুকু সুখে শান্তিতে আছে, নির্বাচনের চিন্তা মাথায় নিলে জাতীয় পার্টির কেউ ঘরে ঘুমাইতে পারবে না। জনগণ তাদেরকে ঘর থেকে তুলে এনে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করবে। সুতরাং আমরা যেটি বলতে চাই, জাতীয় পার্টির 14 দল বা আওয়ামী লীগের যারা রয়েছে, ডামি মামি স্বতন্ত্র যে নামেই হোক, নির্বাচনে যাওয়ার চিন্তা যদি কেউ করে, জনগণ তাদের পিঠের চামড়া রাখবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত শক্তি, তারা পরাজয় বরণ করেছে। যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচারটা শেষ হচ্ছে, বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে না। শুধুমাত্র দলীয় ব্যানারে বা প্রতীকে নয়, ডামি মামি স্বতন্ত্র 24-এ যেমনি ইলেকশন করলো না, যারা আওয়ামী লীগের পদে ছিল, জাতীয় পার্টি 14 দলের পদে ছিল, তারা কেউ ইলেকশনে অংশ নিতে পারবে না। এমনকি ইলেকশনের ক্যাম্পেইনে যারা সহযোগিতা করেছে 14, 18, 24 পদে থাকুক আর না থাকুক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি তারা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করে রাস্তায় নামে, জনগণ এদের পিঠের চামড়া রাখবে না। ধন্যবাদ। জাতীয় পার্টির বিষয়ে আমি আরও একবার আপনার কাছে আসবো। জনাব আশরাফ, একটু জানতে চাই, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবার যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তার মানে সেই কালো হাত তিনি দেখে নেবেন। ভোট ডাকাতির ঘটনা ঘটলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আপনি মানে ভোট ডাকাতির আশঙ্কা তিনি কেন করছেন একটু জানতে চাই। ভোট ডাকাতি অতীতে হয়েছে এবং সে কারণেই তো ফ্যাসিবাদী জামানার সমাপ্তি ঘটেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন যারা রাজনীতিতে ক্রিয়াশীল, যেসব রাজনৈতিক দল এবং এখনকার সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন, কারো মধ্যে ভোট ডাকাতি হতে পারে এমন কোনো আলামত বা লক্ষণকে আমরা দেখি, আমি এখন পর্যন্ত দেখি নাই। তারা সবাই ভোট ডাকাতের বিরুদ্ধে আন্দোলনটা করেছে। একদম ঠিক। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোট ডাকাতি ঠেকানোর জন্য, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই তো এই দলগুলো সক্রিয় ছিল আন্দোলনে এবং এখন পর্যন্ত। ফলে এদের মধ্যে কেউ ভোট ডাকাতির চেষ্টা করবে না, এটাই স্বাভাবিক। যদি কেউ করে নিশ্চয়ই তারা আবার ওই ফ্যাসিবাদী দলের মতো আপনার ভাগ্যবরণ করবে। আর নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেসব কাজ করছে, টুকটাক বিরোধ হয় মূলত এনসিপির সাথে, এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ এখনকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেটা এনসিপির। তারা তাদের রাজনীতিটা হয়তো করছে। আমরা একটু আগে আলোচনা করলাম ওই যে প্রতীক নিয়ে, তার আগে নিবন্ধন নিয়েও তারা অনেক কিছু বলেছে, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত ঠিকঠাক মতোই আগাচ্ছে বলে মনে হয়। ওনারা রাজনীতিতে আছেন, আরও ঘনিষ্ঠভাবে হয়তো দেখেন। প্রশাসন মানে ডক্টর ইউনূসের সরকার যদি বলি, তারা তো একটা ভালো নির্বাচন করার জন্য শুধু প্রতিশ্রুতিবদ্ধ না, বারবার অঙ্গীকারের কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা শঙ্কার কথা আমরা অনেকের কাছে শুনি। সেটির ব্যাপারে শুধুই প্রশাসন না বা শুধু বেসামরিক প্রশাসন না, সামরিক বেসামরিক প্রশাসন এবং বিভিন্ন বাহিনী, পুলিশ থেকে শুরু করে আপনার সামরিক বাহিনী, সবাই যদি আন্তরিক হওয়ার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই নিরাপত্তার দিকটাও ঠিকঠাক থাকবে। তো নিরাপত্তা যদি ঠিক থাকে, প্রশাসন যদি আন্তরিক হয়, রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয়, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তাহলে তো ভোট ডাকাতি নির্বাচন হওয়ার কথা না। কতটা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং ত্রুটিমুক্ত হবে সেটা বলা মুশকিল, কিন্তু বিগত 3টি নির্বাচনের চেয়ে ভালো হবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। এবং সেই ভালোটা কতটা ভালো সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। তো আমার মনে হয় ভোট ডাকাতির অভিযোগ করাটা আমার কাছে খুব বেশি যুক্তিপূর্ণ মনে হয় না এখন পর্যন্ত যে বাস্তবতা আছে সব। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ, আপনি যেটা জাতীয় পার্টির কথা বলছিলেন, আপনারা তো আন্দোলন করেছিলেন জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে এবং তাদেরকে নিষিদ্ধ করার জন্য। তো সেক্ষেত্রে যমুনায় না যেয়ে কাকরাইলে কেন গেলেন? আমার মনে হয় যে আপনার কাছে যে সংবাদ সেটি আসলে সঠিক নয়। আমরা কখনোই
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়নি। আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই আমাদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের দলীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্স, যেটি বিজয়নগর পুরনো পল্টন ঢাকায় যেটা অবস্থিত। সেই সমাবেশ শেষে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি এবং এই মিছিল ছিল পল্টন থেকে কাকরাইল ঘুরে বা নাইটিঙ্গেল ঘুরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে শেষ করা। কিন্তু যখন আমরা নাইটিঙ্গেলের দিকে যাব, জাতীয় পার্টির কার্যালয় তো রমনা থানার পাশে অনেক ভিতরে, তারা সেখানে অবস্থান নিয়েছে। আমাদের প্রোগ্রাম তো পূর্ব ঘোষিত। মূলত আমাদের কাছে যেটি মনে হয় যে আমাদের এই সমাবেশে বা মিছিলে হামলা করার জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে তারা সেখানে অবস্থান নিয়েছিল এবং আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি সেখানে মেন রাস্তায় পুলিশ তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তো পুলিশ ওই রাস্তা ঘিরে রেখেছে, তা আমরা তো ওইদিকে যাব না। তো যখন মিছিলটা গিয়েছে তখন পিছন থেকে তারা অতর্কিত হামলা করেছে। দেখেন, জাতীয় পার্টির কোনো শক্তি নাই, সামর্থ্য নাই আমাদের উপর হামলা করার। এই হামলাটা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে। একটি আলোচনা আছে, তথ্যও আছে, সরকারও জানে, উপদেষ্টারাও আমাদেরকে জানিয়েছে, সরকারের অনেক গুরুত্ব মহল থেকে আমরা জেনেছি। মূলত এই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে চায়। যেহেতু স্বনামে আওয়ামী লীগ আর কোনোভাবে রাজনীতি করতে পারছে না, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এমনকি আওয়ামী লীগের পদে থাকা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের মিছিলে গিয়েছে, তারাও কোনো স্বতন্ত্র দামি মামি ইলেকশনে মানে ওই ধরনের পদে থেকে আর ইলেকশনে অংশ নিতে পারবে না। তো সেই জায়গায় তারা এখন নতুন পলিসি নিয়েছে জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা, এবং এই তথ্য আমরা জানি, সরকারও জানে, সেটা গোয়েন্দা সংস্থাও জানে। এই জন্য মূলত যেহেতু তথ্য আমরা ফাঁস করে দিয়েছি, তারা আমাদের উপরে অ্যাগ্রেসিভ হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, আমি জাতীয় পার্টির বিষয়ে আর খুব বেশি বলতে চাই না। জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো সংঘর্ষ হয়নি, আমরা কোনো সংঘর্ষে লিপ্ত হইনি। মূলত তারাই আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আর আমাদের কার্যালয়ের সামনে নুরুল হক নূর সহ আমাদের যে শতাধিক নেতাকর্মী আক্রান্ত হলো, রক্তাক্ত হলো, এই হামলা আবার জাতীয় পার্টির কেউ সেখানে এসে করেনি। এটা আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু যৌথ বাহিনী হিসেবে কাজ করছে, এর মধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমাদের কার্যালয়ের সামনে। এই ধরনের ঘটনার সাথে সেনাবাহিনী এবং পুলিশের ভিতরে কি এখনো ফ্যাসিবাদের দোষর রয়ে গেছে বলে আপনি বলতে চাচ্ছেন কি? আমি শেষ করি। তারপরেও আমি বারবার বলছি যে ধরনের ঘটনা ঘটেছে, শুধুমাত্র কমান্ডিং অফিসার বা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্য, আমরা শুধুমাত্র তাদের বিচারের কথা বলছি। কিন্তু এই ঘটনায় আমরা কোনোভাবেই দুটি বাহিনীকে আমরা দোষারোপ করছি না। আমি বারবার বলেছি যে এই ঘটনায় কোনোভাবেই আপনার সেনাবাহিনীর সবাইকে দোষারোপ করা যায় না, আবার পুলিশের সবাইকে দোষারোপ করা যায় না। এই জন্য আমরা বারবার বলছি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর আমি আবারও স্পষ্ট করি, জাতীয় পার্টির কেউ আমাদের কার্যালয়ের সামনে আসেনি, সে আসার দুঃসাহসও নাই। যদি জাতীয় পার্টির কেউ আসতো তাহলে তাদেরকে আমরা মোকাবেলা করতাম। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আসলে সেনাবাহিনীর কয়েকজন সদস্য, পুলিশের কয়েকজন সদস্য, যারা আসলে গণ অভ্যুত্থানের পরে এইভাবে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা অনাকাঙ্ক্ষিত। শুধুমাত্র আমাদের মানে অফিসের সামনে না, আমাদের যেখানে অফিস সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যেভাবে তছনছ করেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, আপনি তো বলছিলেন যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ আবার নির্বাচনে অথবা ক্ষমতায় বা দেশে আসতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তো দেখেছি যে কিছুদিন আগে কয়েকজন রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় যে বৈঠক করেছে, এবং বৈঠকটি খুব গোপনীয় ছিল, এবং রাষ্ট্রদূতরা যখন গিয়েছিলেন তাদের গাড়ির ফ্ল্যাগ পর্যন্ত খুলে নিয়েছে। যে এত গোপনীয়ভাবে বৈঠক হচ্ছে, আপনারা কিভাবে এটাকে মূল্যায়ন করবেন এবং পর্যবেক্ষণ আপনাদেরকে? আমার কাছে যেটি মনে হয়, দেখেন, আওয়ামী লীগ তো নানানভাবে তারা ফেরার চেষ্টা করছে। এখন কখনো জাতীয় পার্টির কাঁধে ভর করে, কখনো আপনার ঝটিকা মিছিলের মাধ্যমে, নানানভাবে তারা বা নতুন নামে রিফাইন্ড আওয়ামী লীগ ফেরার একটি আলোচনা ছিল। তো এখন বিদেশিরা কি চায়, যারা বিভিন্ন আপনার দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছে, তারা আসলে মনে করে যে আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, আর যারা অন্যায় করে নাই তারা রাজনীতিতে ফিরুক। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই মুহূর্তে তো আসলে বিচারের আগে বলা যাচ্ছে না যে আওয়ামী লীগের কে অপরাধী আর কে অপরাধী নয়।
তো সেক্ষেত্রে আপনার আওয়ামী লীগের যে বিচারটা শুরু হয়েছে দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, এই বিচারটা শেষ হোক। এরপরে যদি কেউ মনে হয় যে নিরপরাধী, সে নতুন নামে দল গঠন করতে পারবে। কিন্তু বাংলার মাটিতে কোনো রাষ্ট্রদূত চাইলেও আওয়ামী লীগকে আর ফেরাতে পারবে না। আওয়ামী লীগের নামে আর রাজনীতি করার সুযোগ নাই। সেই সুযোগ আমি দিতে চাইলেও জনগণ দিবে না। ধন্যবাদ আপনাকে। জনাব আশরাফ, একটু আসতে চাই যে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক হয়েছে সম্প্রতি এবং এর মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের দিনক্ষণও কিন্তু চূড়ান্ত হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এখনও রাজপথে যুগপৎ আন্দোলনের নামে কিন্তু আন্দোলন হচ্ছে। কয়েকটি ধর্মীয় সংগঠন সেখানে আন্দোলন করছেন। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? কারণ জুলাই সনদের স্বাক্ষর তো দিনক্ষণ চূড়ান্ত, আবার পিআর পদ্ধতি উপর উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের বিষয়টিও কিন্তু আমরা আলোচনার বিষয় দেখছি। জামাত ইসলামী সহ যে দলগুলো মাঠে আছে পিআরের দাবিতে, আরও কিছু দাবি তাদের আছে, একই সাথে তারা ঐকমত্য কমিশনের সাথেও আছেন, আলোচনায় আছেন, সমঝোতায়ও আছেন এবং ঐকমত্য কমিশনের সবশেষ যে অবস্থানে পৌঁছেছে সেগুলো তাদের দাবি ছিল। তো আমি একই সাথে আলোচনা করছি, একমত হচ্ছি, বিভেদ দূর করছি, ঐক্যমতে পৌঁছাচ্ছি, আবার একই সাথে আবার মাঠে গিয়ে এটার বিরুদ্ধে আন্দোলন করছি। এই দ্বিচারিতা তো মানে গ্রহণযোগ্য না। জামাত সহ কতগুলো ইসলামী দল এই কাজটা করছে। এখন জুলাই সনদ যেটি ঐকমত্য কমিশন চূড়ান্ত করে এখন স্বাক্ষরের অপেক্ষায় আছে, সরকারের কাছে দিয়ে দিচ্ছে, সেটার উপরে গণভোট হবে। গণভোট কি সংসদ নির্বাচনের দিন একই সাথে হবে না আগে হবে, এটা নিয়ে মতবিরোধ আছে। ঐকমত্য কমিশন 8 মাসেও অনেক মতবিরোধ দূর করতে পেরেছে, কিন্তু চূড়ান্তভাবে এখনও একটা জায়গায় পারে নাই, আসতে পারেনি। হ্যাঁ, জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট কোন সময় হবে, এবং আপনি চূড়ান্ত করলেন, সবাই একমত হলো, সবাই সই করলো, আপনি এটার উপরে গণভোট করলেন, কিন্তু এটাকে সংবিধানের অংশ করার জন্য যে প্রক্রিয়া, তার জন্য তো আপনাকে নতুন সংসদ গঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারো কারো মুখে তো এরকমও শুনছি যে এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে, তাহলে সেটা আপনি কার্যকর করবেন কিভাবে? অনেক রকমের আপনার আইনি সাংবিধানিক ব্যাপার আছে, এবং সেগুলো নিয়ে আপনি যখন গণভোট করবেন, গণভোট আমাদের মানে সাধারণ মানের ভোটারদের কথা যদি বলি, যাদের সংখ্যা বেশি, বা কয়জন মানুষ আছে যে সংবিধানের সব খুঁটিনাটি বিষয়গুলো যে ধরনের পরিবর্তন হতে যাচ্ছে বা পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে সব দল, সেগুলো বুঝবে, সেগুলো বুঝে এতগুলো দফার উপরে ভোট দেবে, আবার যেগুলোর ব্যাপারে একমত হয় নাই, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোর ব্যাপারে আবার মতামত দেবে। মানে এই জটিল চর্চাকে গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের মাধ্যমে করা সম্ভব? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি মতামত নিয়ে আসলেন, কত শতাংশ মতামত নিলে পরে আপনি সেটাকে গৃহীত হয়েছে বা জনগণ চেয়েছে বলবেন, বা কত শতাংশ মানুষ অংশ নেবে, এগুলো অনেক প্রশ্ন সেখানে আছে। আমার মনে হয় যে এই জুলাই সনদ নিয়ে 8 মাসের চর্চা শেষ করে এখন যে পর্যায়ে আসছে, নির্বাচনের আগে এটা যদি মিটে যায়, তাহলে সবাই নির্বাচনমুখী হবে এবং নির্বাচনের জন্য থাকবে। ফলে টেবিলে এক আলোচনা, মাঠে আরেক আলোচনা, এটা নিয়ে বিরোধ, এই দলের পক্ষে সেই দলের পক্ষে বলা, এই রাজনীতিগুলো চলছে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে কে কাকে ঘায়েল করতে পারে, কে এগিয়ে থাকতে পারে, সেই চেষ্টায়। ধন্যবাদ জনাব রাশেদ। আর মাত্র অল্প কয়েক মাস পরেই তো আমাদের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। 5 আগস্টের পর নানাভাবে আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছেন, অনেক সময় হামলার শিকার হয়েছেন, যার সর্বশেষ আপনার সংগঠনের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা। কিছুদিন পরেই তো এই অন্তর্বর্তী সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে। কেমন দেখতে চান সেই নির্বাচনকালীন সরকারের চেহারাটা? আপনার কাছে কোনো স্পেসিফিক তথ্য আছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে? মানে কোন তথ্য আছে কিনা একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে বিষয়টি আসলে সঠিক না। অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হবে, অন্তর্বর্তীকালীন সরকারই থাকবে। বরং তাদের নির্বাচনটা হবে, মানে ওই সময় এখন মানে ওনারা, আপনারা তো অনেক সময় তাদের বিরুদ্ধে অভিযোগও করছেন, ঠিক আছে, অভিযোগ তো থাকবে চান আপনারা, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আমরা মনে করি নির্বাচনের আগে এই সরকারের পরিবর্তনের কোনো সুযোগ নাই। এই সরকারের যারা উপদেষ্টারা আছেন তারাও পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ যখন তারা এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন, তখন তারা ওয়াদা করেছেন, শপথ নিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হবে তারা সরকারে থাকবেন এবং জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন।
আপনি সরকারে কেন গিয়েছেন? যদি আপনি উপদেষ্টা হিসেবে পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন, সরকারে কেন গেলেন? এই যে সরকারের বেনিফিট নিয়ে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হলেন, আপনার বিভিন্ন জায়গায় আপনার অবস্থান শক্তিশালী হলো, আপনি আপনার এলাকায় কাজ নিলেন, রাস্তার কাজ, বিভিন্ন কাজ নিলেন, তাই না? নদী খনন করলেন এবং আপনি নানানভাবে কিন্তু আপনি আপনার অবস্থান শক্তিশালী করেছেন। মিডিয়ার মাধ্যমে মানুষ আপনাকে জানছে, চিনছে, অর্থাৎ আপনি এক ধরনের সুবিধা ভোগ করেছেন। তো যারা এই সরকারের সুবিধাভোগী তারা কি নির্বাচনে অংশ নিতে পারে? পারে না। সেটা হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই জন্য এই সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। হ্যাঁ, হয়তো এই নির্বাচনের পরের কোনো নির্বাচনে তারা অংশ নিতে পারবে। নাহিদ ইসলাম তো উপদেষ্টা ছিলেন। আমি তো সেটাই স্পষ্ট করতেছি। আমি দেখেন, যখন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ শপথ নিলেন, সে সময় জনাব সার্জিস তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তিনি বললেন যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করলেন উপদেষ্টা হওয়ার মাধ্যমে, কারণ তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলামের উপর মানুষের আস্থা বিশ্বাস ছিল যে তিনি যতক্ষণ না পর্যন্ত বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন শেষ হচ্ছে তিনি সরকারে থেকে তিনি জনগণকে নতুন বাংলাদেশ উপহার দিবেন। আমি জানি না আসলে কার পরামর্শে কেন তিনি পদত্যাগ করলেন। এখন তিনি সরকারের বাইরে এসে সংস্কারের কথা বলেন, গণপরিষদের কথা বলেন এবং বিচারের কথা বলেন, কিন্তু যে সরকারে তিনি ছিলেন সেই সরকারে থাকা অবস্থায় এই কাজগুলো তিনি নিজেই করতে পারতেন। এখন আপনি বলেন এই চেয়ারে বসার কারণে আমি কথা বলতে পারতেছি, দর্শক আমার কথাগুলো শুনতে পাবে, কিন্তু এই চেয়ারের বাইরে যখন আমি চলে যাব, এই রুমের বাইরে, তখন কি আমার আসলে দর্শক কথাগুলো শুনতে পারবে? পারবে না। তার মানে নাহিদ ইসলাম যে চেয়ারে ছিলেন ওই চেয়ারে বসে তিনি এই কাজগুলো করতে পারতেন। যেহেতু চেয়ার ছেড়ে দিয়েছেন, তিনি কথা বলতে পারতেছেন রাজনৈতিক সমাবেশে, কিন্তু এই কাজগুলো নিজের হাতে করতে পারতেছেন না। তার মানে কি? তার মানে ওই যে কমিটমেন্ট তারা মানুষের কাছে রেখেছিলেন, যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন, বিচার, সংস্কার শেষ হবে তারা সরকারে থাকবেন। নাহিদ ইসলাম মাঝখানে পদত্যাগ করার কারণে সংকট ঘনীভূত হয়েছে। ঠিক একইভাবে যদি এই সরকার থেকে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি বিপদে পড়বে। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাই, আমরা কি আসলে ঐক্যমতে পৌঁছাতে পারবো? বিএনপি বলবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অমক হবে, জামাত বলবে অমক হবে, আমি বলবো উপদেষ্টারা অমক হবে। আমরা তো আসলে এই ঐক্যমত কমিশনেই আমরা ঐক্যমতে আসতে পারি নাই। যদিও ঐক্যমত কমিশনের নামটা কেন ঐক্যমত কমিশন দিয়েছে আই ডোন্ট নো। আমরা তো ভিন্ন ভিন্ন দল করি, কোনোভাবে ঐক্যমতে আসা সম্ভবপর নয়। সেখানে তারা আমাদেরকে ঐক্যমতে আনতে পারলো না, আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠনে তারা আমাদেরকে ঐক্যমতে আনবে? হাউ ফানি, এটা সম্ভব? সুতরাং যে সরকার আছে এই সরকারকে সুষ্ঠু নির্বাচন পর্যন্ত অবশ্যই এই সরকারকেই থাকতে হবে। নতুন কোনো সরকার আসার কোনো সুযোগ নাই, এবং যদি আসতেও চাই আমরা আসতে দিব না। ধন্যবাদ। জনাব আশরাফ, সামনেই নির্বাচন, কিন্তু গত 14 মাসে আমরা দেখেছি অনেক জায়গায় মব হয়েছে, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সেটি বন্ধ করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। আবার আইন শৃঙ্খলা বাহিনীর সেই মনোবল ফিরে পায়নি। আপনিও যেমনটা বলছিলেন যে অনেকে এই দাবিও করছে। এমন পরিস্থিতিতে নির্বাচনকালীন সরকার পুনর্গঠন হওয়ার প্রয়োজন আছে কিনা, বা এই সরকারের নির্বাচনকালীন ফিটনেস আছে বলে আপনি মনে করেন কিনা? দেখেন, যে কোনো মানুষ বাংলাদেশের সেরা মানুষটাকে সরকারে বসিয়ে দিলে তার সমালোচনা হবে, তার সফলতা যেমন থাকবে, ব্যর্থতা তেমন থাকবে। এই 14 মাসের এই সরকারের বহু ব্যর্থতা আছে না, বহু সমালোচনা হচ্ছে না, হয়েছে, সামনে হয়তো আরও হবে, এবং তার সাফল্য আছে। কিন্তু ভালো মন্দ মিলে যদি বলেন যে শুরুতে যেই আস্থা ছিল এই সরকারের উপরে মানুষের, সেই আস্থাটি কি এখন আছে? নাই। এবং যারা এই সরকারের মূল শক্তি ছিল, যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, যাদের সরাসরি অংশগ্রহণ এই সরকারে ছিল এবং এখনও আছে, তারাও সমালোচনা করছে। ফলে এগুলো থাকবে। এখন দেখার বিষয় নির্বাচনের সময় এই সরকার কতটা সঠিক ভূমিকা নিতে পারে, নিরপেক্ষ ভূমিকা নিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী এর প্রশাসনের ব্যবহারটা কেমন করতে পারে, এবং বিভিন্ন দলের প্রতি তারা কতটা সমান আচরণ করতে পারে। এই যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়, সবার জন্য সমান সুযোগ, এইটা যদি সরকার প্রশাসন নিশ্চিত করতে পারে, নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারে, বা নির্বাচন কমিশনের যে ক্ষমতা নির্বাচনের সময় থাকে সাংবিধানিকভাবে, সব কিছু নির্বাচন কমিশনের হুকুমে চলবে এবং সরকার তাকে সেই সহায়তা দিতে বাধ্য।
সেটা যদি কার্যকর হয় তাহলে হয়তো সরকারের উপরে দায় কমে আসবে, নির্বাচন কমিশনের উপর দায় বেশি হবে। কারণ নির্বাচন করাটার ক্ষমতা, কর্তৃত্ব, দায় হচ্ছে নির্বাচন কমিশনের, সহায়তা দেওয়ার কাজ হচ্ছে সরকারের। সরকার যদি যথাযথভাবে সেই সহায়তাটা দেয়, আমার মনে হয় যে না, নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হবে না যদি এই সরকার ওই ভালো নির্বাচনের জন্য যেরকম ভূমিকা নেওয়া দরকার সেরকম যদি তারা নিতে পারে। যদি না পারে তখন নিশ্চয়ই প্রশ্ন উঠবে। আবার এটাও ঠিক বাংলাদেশে যে নির্বাচন হওয়ার আগেও আমরা এরকম অভিযোগ শুনছি, যারা এই সরকার তৈরি করলো, মূল শক্তি ছিল, তারা এই সরকারের বহু কিছু নিয়ে এখন অনেক বেশি সমালোচনা মুখর এবং সোচ্চার। ফলে নির্বাচন চলার সময়, নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফলের উপরে নির্ভর করবে যে এই সরকারের ভূমিকা কারা কীভাবে মূল্যায়ন করছে। বা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আপনি দেখবেন যে অনেক রকমের অভিযোগ আসবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিরুদ্ধে, বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে, সামগ্রিকভাবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। ফলে ওই বিষয়গুলোর যদি ভিত্তি থাকে, সত্যতা থাকে, সেটাকে আমলে নিয়ে সরকার যদি সেরকম ব্যবস্থা নেয় তাহলে হয়তো বিতর্ক কমানো যাবে এবং সেক্ষেত্রে নির্বাচনকালীন আলাদা সরকার গঠনের দরকার হবে না। তবে অনেক রকমের ধারণা তো বাজারে আছে না, অনেক রকমের আশঙ্কার কথা অনেকে বলে। পরিবেশ পরিস্থিতি কি দাঁড়াবে তার উপর নির্ভর করবে এই সরকারি নির্বাচন করবে না অন্য একটি সরকার গঠন করে নির্বাচন করা হবে, সেরকম আশঙ্কার কথাও কিন্তু শোনা যায়। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ, আপনি তো বলেছিলেন যে এই সরকারের উপদেষ্টারা অনভিজ্ঞ এবং তারা বয়স্ক উপদেষ্টারা, তাদের রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই। এই বয়সে তাদের নাতিপুতিদের সাথে খেলার কথা ছিল, কিন্তু তাদেরকে প্রলোভন দেখিয়ে উপদেষ্টা বানানো হয়েছে। তাহলে প্রলোভন কারা দেখিয়েছেন এবং তাদের দুর্নীতিগুলো আসলে কীভাবে মূল্যায়ন করবেন? কাদের দুর্নীতি? বয়স্ক উপদেষ্টাদের দুর্নীতি? যারা উপদেষ্টা আছেন, আমরা আচ্ছা, কিছু উপদেষ্টার নামও বলতে পারবো, সেক্ষেত্রে আপনারা। জি, আমি আপনাকে স্পষ্ট করি। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যেটি বলেছেন যে এই সরকারের উপদেষ্টারা কেউ সেফ এক্সিট খুঁজছে। এখন এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো বলেছি। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারের যারা সিনিয়র উপদেষ্টা বা বয়স্ক উপদেষ্টা, বয়োজ্যেষ্ঠ, তারা কেউ দুর্নীতি করেছে এরকম তথ্য আমাদের কাছে নাই, শুনিও নাই, কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তাদের ব্যর্থতা আছে, ভুল আছে। এর মূল কারণটা হলো তারা কখনোই আসলে জনসম্পৃক্ত ছিলেন না, পাবলিক ম্যানেজমেন্ট করেননি, তারা কখনোই রাজনীতি করেননি। এখন রাজনীতি তিনি করেননি, তিনি আসলে রাষ্ট্র পরিচালনা বোঝেন না। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেই ঐক্যমত কমিশনের যিনি মাননীয় সহসভাপতি হিসেবে কাজ করছেন ডক্টর আলী রিয়াজ স্যার, তিনি ভালোভাবে ফাংশন করছেন। এর কারণটা কি? কারণ তিনি ছাত্র রাজনীতি করেছেন, তিনি ডাকসু নির্বাচন করেছেন এবং ডাকসুর নেতা ছিলেন। অর্থাৎ রাজনীতি নিয়ে তার এক ধরনের গবেষণা আছে এবং মাঠ পর্যায়ে তিনি কাজ করেছেন। এই কারণে ঐক্যমত কমিশন যেভাবে ফাংশন করতে পারলেন, কিন্তু সরকার সেভাবে ফাংশন করতে পারল না। পার্থক্য বোঝেন। আলী রিয়াজ স্যারকে যদি উপদেষ্টা বানাতেন তিনি ভালো ফাংশন করতেন, কিন্তু আলী রিয়াজ স্যারকে পরবর্তীতে মূল্যায়ন করা হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, ভালো। অর্থাৎ এই কমিশনের প্রধান হিসেবে তিনিই কাজ করেছেন, যদিও এই কমিশনের ঘোষিত প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা, কিন্তু এই কমিশনের প্রধান হিসেবে তদারকি করেছেন ডক্টর আলী রিয়াজ স্যার। আমি কেন উদাহরণটা আনলাম? ঐক্যমত কমিশন ভালো ফাংশন করেছে, মূল কারণটা হলো একদিকে তার জ্ঞান রয়েছে, অন্যদিকে তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা রয়েছে। এই দুইটার সম্পৃক্ততা থাকার কারণে তিনি ভালো পারফর্ম করেছেন। কিন্তু উপদেষ্টা পদে যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের ফাংশনটা করতে পারেননি। মূল কারণটা হলো তারা মাঠ পর্যায়ে রাজনীতি করেননি, কখনো অভিজ্ঞতা নাই। তারা সচিব ছিলেন, তারা আপনার আমলা ছিলেন, তারা এনজিও ব্যক্তিত্ব, তারা ছিলেন শিক্ষক, তারা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য করেছেন। তো একজন ব্যবসায়িক ব্যক্তি কিভাবে রাজনীতিটা বুঝবে? এই যে আওয়ামী লীগ ব্যর্থ হলো, এর কারণটা কি? সংসদে আপনার তারা রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদেরকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তো যাই হোক, আপনার যে প্রশ্ন, তো নাহিদ ইসলাম যখন বললেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, তখন আমি বলা শুরু করলাম এই উপদেষ্টা পরিষদ কে গঠন করেছে? নাহিদ ইসলামরা গঠন করেছেন। এর প্রমাণ আমার কাছে রয়েছে এবং নাহিদ ইসলামরাও জানেন। আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা সবাই তাদের সাথে ছিলাম। নাহিদ ইসলাম শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তিনি
একটি প্রেস ব্রিফিং করেছিলেন এবং সেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্য বিশিষ্ট একটি লিয়াজু কমিটির ঘোষণা করেছিলেন এবং তিনি স্পষ্ট করেছিলেন যে এই 6 সদস্য বিশিষ্ট লিয়াজু কমিটি তারাই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আপনার সিলেকশনে কাজ করেছে এবং তাদের পরামর্শে এই সরকার গঠিত হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্য এখনো পর্যন্ত ডেইলি স্টার পত্রিকায় রয়েছে, প্রথম আলোতে রয়েছে, সমস্ত গণমাধ্যমে রয়েছে। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই সরকার গঠিত হয়েছে ওই সময়কার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নেতা ছিল, লিয়াজু কমিটিতে যারা ছিলেন তাদের একজন ছিলেন বর্তমানে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, বর্তমানে একজন উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন এবং এনসিপির আরেকজন নেতা আদিব আরিফ থেকে শুরু করে এরকম অনেকে ছিলেন, মোটামুটি 6 জন ছিলেন, প্রকাশ্যে পিছনে আরও অনেকে ছিলেন। এবং এর সাথে নাহিদ ইসলাম নিজে কাজ করেছেন, আসিফ মাহমুদ নিজে কাজ করেছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি ছিল। এই দুইটা সংগঠনের সমন্বয়ে পরবর্তীতে গঠিত হয়েছে কে? এনসিপি। তার মানে কি? তার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো এনসিপির সরকার। প্রমাণ আই থিঙ্ক আপনি এর থেকে বড় প্রমাণ আর কেউ দিতে পারবে না। আমি কি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝাতে পেরেছি? ভাই আপনি তো সাংবাদিক, আমার বিশ্লেষণ কি ঠিক আছে? আমি সেটাই বলছি। এখন যেটি হয়েছে, এই সরকার যেহেতু ব্যর্থ হচ্ছে, তাই না? তো এই ব্যর্থতার দায় কাকে নিতে হচ্ছে? এনসিপিকে। এনসিপি মূলত এই ব্যর্থতার দায় নিতে চায় না, যে কারণে তারা এখন এরকম একটি ন্যারেটিভ তৈরি করছে যে এই সরকার আমাদের কেউ না, এই সরকারের সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি নিশ্চয়ই জানেন যে শুরু থেকে এই সরকারের আমি সমালোচনা করি। এখন যারা বর্তমানে এনসিপির নেতা, ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, আমি একটু শেষ করি বক্তব্যটা। আমি যখন সরকারের সমালোচনা করতাম, ঠিক এখন তারা যে ভাষায় করছে তার থেকে অনেকটা নমনীয় এবং অনেকটা আসলে সহজ ভাষায়। তারা তো এখন কট্টর সমালোচক সরকারের। তখন এরা আবার আমাকে নানানভাবে আমার বিরুদ্ধে সমালোচনা করতো যে আমি সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাই। তাহলে আমার প্রশ্ন হলো যে আজ থেকে 6 মাস আগে, 8 মাস আগে, 1 বছর আগে আমি যে কথাগুলো বলেছি তার থেকে কঠিন কথা এখন আপনারা কেন বলছেন? তার মানে কি আমি সঠিক ছিলাম, আপনারা ভুল ছিলেন? আপনাদের এখন মানে শুভবুদ্ধির উদয় হয়েছে, আপনারা কেন এখন সরকারের সমালোচনা করছেন? এনসিপি নেতৃবৃন্দ এবং এই আপনার সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামরা সরকারের সমালোচনা করার মূল উদ্দেশ্য হলো যে সরকারের ব্যর্থতার দায় তারা নিতে চান না এবং তারা এক ধরনের অস্বীকার করছে যে এই সরকার আমরা গঠন করেছি বা উপদেষ্টাদেরকে আমরা সিলেকশন করেছি। কিন্তু প্রমাণ রয়েছে আজকের এই ডিজিটাল যুগে আপনি 1 বছর আগে কি বলেছেন, 10 বছর আগে কি বলেছেন, সব কিন্তু রেকর্ড থেকে যায়। সুতরাং নাহিদ ইসলামরা এই সরকার গঠন করেছেন, কিন্তু সরকার যেহেতু ব্যর্থ হচ্ছে এবং আরেকটি সংকট সৃষ্টি হয়েছে। সংকটটা হলো জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে এই সরকারের যারা সিনিয়র উপদেষ্টা তারা নির্বাচনমুখী। তারা মনে করে যে এই রাষ্ট্রের সংস্কার আপনি চাইলেই এই মুহূর্তে 2 বছরের মধ্যে সব পারবেন না। তারা মনে করেন যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যে কারণে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার ভিত্তিতে তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তারা সম্মত হয়েছে। কিন্তু এনসিপি মনে করছে যে আমাদের আরও সময় দরকার ছিল, যদি এই সরকার মোটামুটি 5 বছর থাকতো। যেটা সার্জিস বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 5 বছর হওয়া দরকার ছিল বা প্রধান উপদেষ্টাকে মানুষ 5 বছর হিসেবে দেখতে চাই, এই কথা বলেছেন না? তো এই যে 5 বছর থাকলে এনসিপি যেভাবে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা বড় হচ্ছিল, তো 2 বছরে তো হতে পারলো না, মাঝপথে তো থেমে গেল। এই জন্য সরকারের সাথে সিনিয়র উপদেষ্টাদের সাথে তাদের একটি মতপার্থক্য সৃষ্টি হয়েছে। এই জন্য নাহিদ ইসলাম বলেছেন যে তাদের উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। কেন ভুল করেছে বুঝতে পারতেছেন? যে তারা এখন 5 বছর না থেকে তারা এখন 2 বছর থাকতেছে। এই জন্য নাহিদ ইসলামদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে না বলে কি বলা যায়। তারা মূলত ওই যে 5 বছর থাকার কথা ছিল বা আপনার এনসিপি আগে যেভাবে আপনার উপদেষ্টাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছিল বা উপদেষ্টারা যেভাবে এনসিপির কথাগুলো শুনছিল, তাদের নেতৃবৃন্দর কথা এখন শুনতেছে না। মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা নির্বাচনমুখী হওয়ার কারণেই এনসিপির সাথে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো এই সরকার তো আপনাদের সরকার, এই উপদেষ্টাদেরকে আপনারা নিয়োজিত করেছেন। দেখেন এখন দেখছি এই উপদেষ্টারাই কিন্তু নাহিদ ইসলামের বক্তব্যের কাউন্টার দিচ্ছে। আমি দেখলাম যে সৈয়দা রিজওয়ানা আপা তিনি বললেন নাহিদ ইসলামকে নাম প্রকাশ করতে হবে। কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চাই। আজকে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বললেন আপনাদেরকে নাম প্রকাশ করতে হবে, আমরা সেফ এক্সিট খুঁজছি না। আমিও নাহিদ ইসলামকে বলেছিলাম আপনাকে অবশ্যই এই নামগুলো প্রকাশ করতে হবে, অন্যথায় আমরা ধরেই নিব আপনার বক্তব্য রাজনৈতিক বক্তব্য, আপনার বক্তব্যের কোনো সত্যতা নাই। আচ্ছা আপনারা তো 18তে
আন্দোলন করেছিলেন কোটার বিরুদ্ধে, 24-এও আন্দোলন হয়েছিল প্রথমে সে কোটা নিয়েই। তো এই আন্দোলনে আপনাদের কোনো দিক নির্দেশনা ছিল কিনা একটু জানতে চাই আর কি। শতভাগ দিক নির্দেশনা ছিল, এবং তারা যেহেতু আমাদের সাথে একসময় রাজনীতি করেছে, আমাদের সাথে সংগ্রাম করেছে, তাদের সাথে আমাদের 2023 সালে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি স্বীকার করি। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ওই সময় আমরা ছাত্র ছিলাম, আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এখন যেহেতু আমাদের হাতে ছাত্রত্ব নাই বা আমরা আগেই পড়াশোনা শেষ, আমরা জাতীয় রাজনীতি করি, এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে প্রপার ইনস্ট্রাকশন দিতে হবে। ওই সময়তে হাসিনা বিরোধী আন্দোলন হবে, হাসিনার পতন হবে, এটা তো কেউ জানতো না। তবে আমরা মনে করছিলাম যে এই আন্দোলনকে কাজে লাগাতে হবে, কিভাবে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা যায়, সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। কারণ সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন কেন করছিলেন? আপনাদের সভাপতি তো শেখ হাসিনাকে মা বলেও ডেকেছে। আপনি আবার চলে যাচ্ছেন ভিন্ন একটু সমালোচনা আছে আর কি, একটু জানতে চাই। এই প্রসঙ্গে আজকে আমি আলোচনা করতে চাই না, যেহেতু আপনার টকশের বিষয়বস্তু এইটা না, এটা অনেক পুরাতন আমি আলোচনা। একটু জানতে চাই, দেশের মানুষও কিন্তু জানতে চায় যে এখন আপনারা, আমার মনে হয় আপনার আগের প্রশ্নের উত্তর আমি দিই। দেখেন, প্রশ্নটা কি ছিল জানো? প্রশ্নটা ছিল যে আপনারা 24-এ যে আন্দোলন হয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছে কিনা। হ্যাঁ, আমি একটু শেষ করি। দেখেন, যখন কোটা আবার ফিরে আসে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে অবশ্যই আবার রাজপথে নামতে হবে, কারণ এই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। এই আন্দোলনের কারণে আমি টানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমার মা রাস্তায় রাস্তায় আমার মুক্তির দাবিতে কেঁদেছে, আপনারা সাংবাদিকরা জানেন। তো আমাদের রক্তের সাথে যে আন্দোলন মিশে আছে, আমরা যে আন্দোলন আমাদের রক্ত দিয়ে নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা সফল করেছি, এই আন্দোলন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। যে কারণে যখন আবার হাসিনা প্রতারণার মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে কোটা 30% ফিরিয়ে আনে, তখন আমরা রাজপথে নামি। আমরা নিজেরাও নেমেছি। আমরা রাজপথে নামি, আমাদের ছাত্র সংগঠনকে বলি তোমরা রাজপথে নামো, এবং যারা আপনার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারাও তো আমাদের সাথে একসময় ডাকসু নির্বাচন করেছে, রাজনীতি করেছে, 18 সালের কোটা আন্দোলন করেছে। যে কারণে সার্বক্ষণিক যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হয়, আমরা তাদের সাথে যোগাযোগ রাখা, সমন্বয় করা, একসাথে কাজ করার ব্যাপারে আমরা কাজ করেছি। এখন কি করেছি এটা তো আমি আসলে সব বলতে পারবো না, বাট এতটুকু বলি, তারা যেহেতু আপনার আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল, তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আমাদের কাছে মনে হয়েছে যখন জনগণ বেশি নেমে যাবে, শিক্ষার্থীরা রাজপথে বেশি থাকবে, এই বেশি সংখ্যক মানুষ দেখলে হাসিনা ভয় পায়, কী দিয়ে কী হয়ে যায়, অর্থাৎ বাধা দিলে বাঁধবে লড়াই। ওই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। যেহেতু আমরা বিএনপি সহ আমরা একসাথে প্রায় 43টি দল যুগপৎ আন্দোলন করেছি, আমরা বিএনপির সাথে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায় কিনা। এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু থেকে শুরু করে যারা বিএনপির আপনার নেতৃত্বের জায়গায় রয়েছে, সবার সাথে মোটামুটি আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর নিজে করেছে, আমি করেছি। অর্থাৎ এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা এবং এই আন্দোলনকে সফল করা, এক্ষেত্রে দলগুলোর ভূমিকা আছে। দলগুলো ছাত্র সমন্বয়ক তাদের সাথে একসাথে সমন্বয় করে কাজ করেছে। তবে এতটুকু স্বীকার করতে হবে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, 36 দিনের আন্দোলন হোক আর যে দিনের আন্দোলনই হোক, তাদের ভূমিকা আছে, ত্যাগ আছে। নাহিদ ইসলাম যেদিন আসলে ঘোষণা দিলেন যে এক দফার ঘোষণা, সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন, ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান, সেদিনই তিনি মেনেই নিয়েছেন তাকে হয়তো আপনার ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে। কিন্তু আবার 16 বছর ধরে এই যে রাজপথে আন্দোলনটা ধরে রাখা, গুম খুন নির্যাতন নিপীড়ন সহ্য করা, এই কাজগুলো আবার দলগুলো করেছে। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র 36 দিন আন্দোলন বললে ভুল হবে। এই আন্দোলন দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে এই 36 দিনে একটা পরিণতি লাভ করেছে এবং হাসিনার পতন হয়েছে। ধন্যবাদ আপনাকে দুজনকে। একটু অভিন্ন প্রশ্ন করতে চাই। শুরুতে আশরাফ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই যে সম্প্রতি 2-3 জন আওয়ামী লীগ নেতার জানা যায় মানুষের ঢল নেমেছে, কিন্তু অনেকে বলেছিল যে আওয়ামী লীগ নেতারা মারা গেলে তাদের কবরে মাটি দেওয়ারও লোক থাকবে না, কিন্তু এখন তো দেখছি মানুষের ঢল। এতে কি অনুমান করা যায় বলে মানে আপনার পর্যবেক্ষণ বলছেন? গত 15 বছরের শাসনের কারণে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া, পালিয়ে যাওয়া এবং তাদের রাজনীতি নিষিদ্ধ বলতে মানে স্থগিত আছে। আওয়ামী লীগের মতো একটি দল মানে নিঃশেষ হয়ে যাবে, এটা যদি কেউ ভাবে তাহলে রাজনীতি সম্পর্কে তার জ্ঞানের ঘাটতি আছে আমি বলবো।
আওয়ামী লীগের চরম দুঃসময় যাচ্ছে। ৭৫ বছরের আওয়ামী লীগের ১৬ বছর বাদ দিলে বাদবাকি সময়ের আওয়ামী লীগের ইতিহাসকে আপনি ফেলে দিতে পারবেন? মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান কি আপনি মুছে ফেলতে পারবেন? মুক্তিযুদ্ধ পূর্ববর্তী আওয়ামী লীগের ইতিহাস কি আপনি অস্বীকার করতে পারবেন? ফলে আওয়ামী লীগ এখন চরম খারাপ অবস্থায় আছে এবং সেটার জন্য তারা নিজেরাই দায়ী। তারা দেশে গত ১৫ বছর ৭ মাস যেই ঘটনা ঘটিয়েছে, মানে অপরাধ তো শেষ নাই, যেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি গণতন্ত্র ধ্বংস করেছেন, রাষ্ট্র ব্যবস্থার ১২টা বাজিয়েছেন, মানবাধিকার, গুম খুন হত্যা নির্যাতন, বিরোধী দলেরকে নিঃশেষ করা, আরও যা কিছু, ভারতের দালালি টুমুক টুমুক, বহু অভিযোগ তার। সেই জন্যই তো তার এই অবস্থা। কিন্তু এই দলটি নিঃশেষ হয়ে যাবে, তার পক্ষে কেউ দাঁড়াতে পারবে না, মারা গেলে মাটি দিতে পারবে না, এটা একদম মানে কি বলবো, হাস্যকর কথাবার্তা। এখন তারা কবে আবার স্বাভাবিক অবস্থায় আসতে পারবে সেটি বলা মুশকিল, কারণ এই প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে, সাজা তার ভোগ করতে হবে, বিচার তাকে মোকাবেলা করতে হবে। সেটি কবে শেষ হয়ে কখন কি হবে। কিন্তু যারা অপরাধী এবং দায়ী, এই ১৬ বছরের বা ১৫.৫ বছরের যাবতীয় অপরাধের জন্য যারা দায়ী সরাসরি, অবশ্যই তাদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে। কিন্তু এই দলের যে অসংখ্য কর্মী, সমর্থক, ভক্ত, যাই বলি না কেন আছে, যাদের কোনো অপরাধ নাই বা এই ফ্যাসিবাদী আমলে তাদের কোনো দায় নাই, অপরাধ নাই, সেই মানুষগুলোকে আপনি কেন শাস্তি দিবেন? একটা দল, আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল, এমনকি জামাতের মতো দল কখনোই নিঃশেষ হয়ে যায় না। তাদের সুঅবস্থায় যায়, কুঅবস্থায় যায়, ভালো মন্দ মিলিয়ে চলতে থাকে। ৭৫-এর পর একবার মনে হয়েছে না যে আওয়ামী লীগ বলতে আর কিচ্ছু থাকবে না? আবার তো ফিরে এসছে এবং বেশ ভালোভাবেই। আবার এই পতন হয়েছে, আবার কখন ফিরে আসবে? তাহলে কি মানুষ যেটা বলছে যে আওয়ামী লীগ আর দেশে ফিরে আসতে পারবে না, এটাও ভুল প্রমাণিত হবে এক সময়? আমি বলছি কি যে অপরাধী যারা, আওয়ামী লীগের এই ১৫ বছরের বা ১৬ বছরের শাসনামলের যারা অপরাধী, তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে বলে আমারও মনে হয় না। কিন্তু দলটা নিঃশেষ হয়ে যাবে, দলের কর্মী সমর্থক থাকবে না, আপনি যেটা বললেন যে মারা গেলে মাটি দেওয়ার লোক থাকবে না, এটা খুবই হাস্যকর এবং অবাস্তব কথাবার্তা। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ, একটু আপনার কাছে এই অভিন্ন প্রশ্নটা একটু করতে চাই যে আপনারা তো বলছেন যে আওয়ামী লীগের আর পুনর্বাসিত হতে পারবে না, কিন্তু আমরা তো এখনো দেখছি তাদের সমর্থন এখনো অনেক আছে, তাদের জানাজার মানুষগুলো দেখলেই বোঝা যায়। যেটা দেখেন, আপনি একটি ভুল ন্যারেটিভ নিয়ে আমাদের দুজনকেই প্রশ্ন করলেন। আমি একটু আপনার ভুল ধরিয়ে দিই। জি, জানা যায় অংশ নেওয়া আর মিছিল মিটিংয়ের মাধ্যমে রাজনীতি করা এক না। আওয়ামী লীগের কেউ মারা গেলে জানা যায় যেমনিভাবে মানুষ হচ্ছে, সত্য। আবার যখন ঝটিকা মিছিল করছে সেখানে মানুষ হচ্ছে না। না, আমরা দেখছি তো এক পা দুপা করে মানুষজন। না, আমি সেটাই বলতেছি, জানাজা বিষয়টা ভিন্ন রকম। এখন যিনি মারা গেছেন, সরকার কি তার জানাজায় মানুষ অংশ নেবে এটা কি নিষেধ করতে পারে? এখন মিছিল মিটিং এটা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, এটার উপর নিষেধাজ্ঞা রয়েছে, এটা করতে পারতেছে না। জানাজার উপরে কি সরকার নিষেধাজ্ঞা দিয়েছে? আমরা দিতে পারি, আমরা তো হিউম্যান বিইং, তাই না? এখন যিনি মারা গেছেন তিনি আওয়ামী লীগ করতে পারেন, তারপরেও তার আত্মীয় স্বজন আছে, তার ওই এলাকার সমর্থক আছে, প্রতিবেশী আছে, তারা তো জানাজায় যাবে, খুব স্বাভাবিক। একটা মানুষ অপরাধী, তারপরেও তার জানাজা হলে কি মানুষ যায় না? আচ্ছা, আপনি বললেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা মারা গেলে জানাজা যাচ্ছে। শেখ মুজিবকে যখন হত্যা করলো আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন মুস্তাকরা, তখন কি শেখ মুজিবের জানাজায় লোক গিয়েছিল? কতজন গিয়েছিল আপনি বলেন? সুতরাং সব বিষয়কে এক কাতারে আনা আসলে ঠিক না। কারোর জানাজায় মানুষ হচ্ছে, আবার কারোর জানাজায় মানুষ হচ্ছে না। যেমনিভাবে শেখ মুজিবের জানাজায় মানুষ হয়নি, আবার আওয়ামী লীগের এখনকার একজন এমপি মারা গেছে, তার জানাজায় মানুষ হয়েছে, এটা ভিন্ন বিষয়। আর আপনি যে শেখ মুজিবের যে কথা যেটা বললেন, সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট তো সম্পূর্ণ অবশ্যই প্রেক্ষাপট এক। শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে, জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, জাসদ এখনো পর্যন্ত দাবি করে। এবং আসাম আব্দুর রব ভাইয়ের সাথে আমি অসংখ্যবার কথা বলেছি, জাসদের নেতৃবৃন্দকে যেভাবে নিপীড়ন করেছে শেখ মুজিবের রক্ষী বাহিনী, শেখ মুজিব, ওনার জানাজা তো মানে আমরা দেখেছি মিলিটারি বাহিনী বন্দুক নিয়ে। আমি তো আপনাকে সেটাই বললাম, না, ওই সময় শেখ মুজিব মানুষের কাছে ঘৃণার পাত্র হিসেবে পরিণত হয়েছিল। শেখ মুজিব, দেখেন আমি একটু বলি, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান আছে,
সেই অবদানের কারণে কি আপনি বলবেন যে আওয়ামী লীগ ভালো দল, মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, তাদেরকে সারা সময় সুযোগ দাও? তো শেখ মুজিবের অবদান ছিল বলেই তো শেখ মুজিবকে দেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু তার উপর যে আস্থা বিশ্বাসের জায়গাটা রাখা হয়েছিল তিনি রাখতে পারেননি। বাকশাল গঠনের মাধ্যমে একটু শেষ করি, বাকশাল গঠন করার পরপর শেখ মুজিবের অধ্যায় শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে এই যে হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ, তাই না? হাসিনাকে সুযোগ দিয়ে এদেশের জনগণ ভুল করেছে। দেখেন, হাসিনা যে সময় বাংলাদেশে আসে তিনি হিজাব পরতেন, হাতে তসবি নিয়ে ঘুরতেন এবং তিনি 96 নির্বাচনে, আমি একটু শেষ করি, 1 মিনিটে শেষ করি, 96 নির্বাচনে তিনি সবসময় জনগণকে বলেছেন যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে চাই, আমাদেরকে অতীতের জন্য ক্ষমা করেন, আমরা বর্তমানকে সামনে রেখে রাজনীতি করতে চাই। সেই শেখ হাসিনাকে জনগণ, এদেশের আবেগপ্রবণ জনগণ সুযোগ দিয়েছে। এর ফলাফল কি হয়েছে? তার বাপের নেতৃত্বে একবার গণহত্যা হলো এবং এই শেখ হাসিনার নেতৃত্বে, অর্থাৎ শেখ মুজিবের কন্যার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা হয়েছে 24-এ। আপনি কি এখন আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটার রয়েছে, এই জন্য তাদেরকে আবার সুযোগ দিয়ে আপনি কি তাহলে কি আসলে ওই তৃতীয় গণহত্যার প্রেক্ষাপট তৈরি করতে চান? দেখেন, অনেকে বলে যে আওয়ামী লীগের অধিকার ফিরিয়ে দাও। কিসের অধিকার? গুম, খুন, ক্রসফায়ার করার অধিকার, অর্থ পাচার করার অধিকার, এদেশের মানুষকে নিপীড়ন করার অধিকার, সাংবাদিকদেরকে হত্যা করার অধিকার, অর্থ পাচার করার অধিকার। এই অধিকার তো আওয়ামী লীগকে আমরা ফিরিয়ে দেব না। আওয়ামী লীগকে আর কোনোভাবে এদেশের রাজনীতির সুযোগ দিয়ে দেশকে ধ্বংস করার সুযোগ দিব না। ভাই সাংবাদিক, তিনি তার জায়গা থেকে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি জায়গা থেকে বক্তব্য রাখছেন, আমি তার উপর শ্রদ্ধা রেখে বলছি। আমি যেহেতু রাজনীতি করি, আওয়ামী লীগ ফিরলে এই টকশোতে আমি কথা বলতে পারবো? সামনে তো গোয়েন্দা থাকবে, ডিজিএফআই আসবে, আওয়ামী লীগের বাহিনী আসবে, পুলিশ আসবে, তারা তো এই টকশো চলা অবস্থায় আপনার এই টকশো সেট রুম, এই রুম ভাঙচুর করে আমাকে ধরে নিয়ে যাবে। এটা হয়েছে না এই ধরনের ঘটনা, যে টকশো করে একজন বক্তা মাত্র নিচে নামছে, তাকে ডিবি এসে তুলে নিয়ে গেছে, হয়েছে না? তা আওয়ামী লীগ ফিরলে তো এই ধরনের ঘটনা ঘটবে। আওয়ামী লীগ ফিরলে এদেশে আবারও তৃতীয় গণহত্যা হবে। সুতরাং বাংলাদেশে আমরা আর কোনো তৃতীয় গণহত্যা হতে দিব না। আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করা এবং নির্বাচন করার আর কোনো সুযোগ নাই। ওই চ্যাপ্টার হাসিনা যেদিন হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছে, দিল্লিতে গেছে, সেই দিন আওয়ামী লীগকে হত্যা করেছে শেখ হাসিনা স্বয়ং নিজে। আওয়ামী লীগের রাজনীতি শেষ করেছে শেখ হাসিনা নিজে। হ্যাঁ, শেখ হাসিনা যদি না পালিয়ে সে বাংলাদেশে থাকতো এবং ওই সময়কার প্রশাসন, আর্মি বলেন, পুলিশ বলেন, তাদেরকে বলতো আমি রিজাইন করলাম, এখন তোমরা আমাকে গ্রেপ্তার করো, আমি দেশেই থাকতে চাই, আমি প্রয়োজনে জেলে যাব, কিন্তু আমি দেশ ছেড়ে পালাবো না। শেখ হাসিনা দিল্লি পালানোর মাধ্যমে মূলত আওয়ামী লীগের অধ্যায় শেষ করেছে। দেখেন, শেখ হাসিনা যে সময় পালায়, আচ্ছা, মানুষের জানাজায় যাওয়াটা এটা কি মানুষের ভালোবাসা থেকে যাচ্ছে না? আপনি এটা, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, শেখ হাসিনা যেদিন পালায় সে কিন্তু জুতা পরার সময় পায়নি, এতটা ভয় পেয়েছে যে আমাকে দ্রুত যেতে হবে, না গেলে এই যে ছাত্র জনতা যেভাবে গণভবনের দিকে যাচ্ছিল, আর যদি 5টা মিনিট হাসিনা অপেক্ষা করত, হাসিনা প্রাণ নিয়ে পালাতে পারতো না। ওই যে আমি বললাম না যে হাসিনা যদি বলতো যে আমি আসলে এই ধরনের ভয় পেয়েছিল, হাসিনা যদি সাহস করে বলতো যে আমি বাংলাদেশে রাজনীতি করতে চাই, আমি রাজনীতিবিদ, আমার ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি দেশ ছেড়ে পালাবো না, হাসিনাকে যদি ওইখানে ছাত্র জনতা পিটিয়েও তার নির্মম পরিণতি তাকে ভোগ করতে হতো, তারপরেও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকতো। এখন আওয়ামী লীগের লোকজন দেখতেছে যে হাসিনা পালিয়ে গেছে, তা আমরা কেন এখন হাসিনাকে রক্ষা করার জন্য, শেখ পরিবারকে আবার ফিরে আনার জন্য আমরা আবার রাজপথে নামবো? হাসিনার কথা এই দেশে আর কিচ্ছু হবে না, হাসিনার ফিরে আসার সুযোগ নাই। সুতরাং আওয়ামী লীগের চালা পেলা যারা রয়েছে, যারা ঝটিকা মিছিল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি প্রাণ নিয়ে ঘরে ফিরতে চান তাহলে কিন্তু রাজপথে নামেন না। এদেশের জনগণ এখনও ক্ষুব্ধ, হয়তো বিচারের পরে আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ সাধারণ রয়েছে তাদেরকে মানুষ রাজনীতি করার সুযোগ দিবে, আমরা সেই বিষয়ে আপত্তি করব না। বিচারের আগে বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দলের রাজনীতি করার কোনো সুযোগ নাই, নির্বাচনের ডামি মামি স্বতন্ত্র কোনো নামেই অংশগ্রহণ করার সুযোগ নাই। সর্বশেষ যে প্রশ্ন আপনি করলেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ, জানা যায় অংশ নিচ্ছে, তো এত ভালোই যদি বাসত তাহলে তো আমি বললাম ঝটিকা মিছিলে মানুষ অংশ নিত, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য হাজার হাজার মানুষ রাজপথে নামতো। আমি বললাম তো, একজন মানুষ মারা গেছে, তার জীবনের শেষ দিন, তাকে আপনার মানে কবর দেওয়া হবে, তার আগে আপনি কি বাধা দিতে পারেন? মানবিক বিষয়, আপনি মানবিক বিষয়, আমি তো বললাম যে মানবিক বিষয় বলেই তো তার জিজ্ঞেস করে, আপনারা কিন্তু জাননি, অথবা হচ্ছে তোফায়েল আহমেদ রাজনীতিবিদ, তিনি অসুস্থ, মানবিক তো দেখতে। আচ্ছা দেখেন, তোফায়েল আহমেদ তিনি অসুস্থ, কয়জন তাকে দেখতে যাচ্ছে আমারে বলেন তো, কয়জন যাচ্ছে? এতই যদি ভালোবাসা থাকতো তোফায়েল আহমেদের প্রতি, তা তো মানুষ দেখতে যেত। কিন্তু তোফায়েল আহমেদ মারা গেলে মানুষ
তার জানাজায় যাবে, তার এলাকার মানুষ যাবে। এটা একটা সেনসিটিভ ব্যাপার। আপনি আমাকে এই প্রশ্ন করে আসলে বিব্রত করতেছেন। কারোর জানাজায় একজন অপরাধী মারা গেলেও তার জানাজায় মানুষ যায়, যত বড় অপরাধী হোক না কেন। এটা বাংলাদেশের বাস্তবতা, ধর্মীয় ব্যাপার। এই ব্যাপারে আমি মন্তব্য করা আসলে ঠিক না। জানাজায় যে অংশগ্রহণ করা আর মিছিল সমাবেশ এটা আসলে একরকম না। জানাজায় আপনার একজন আওয়ামী লীগের কেউ মারা গেলে ওই এলাকার যারা অন্য দলের রাজনীতি করে তারাও যাচ্ছে। এটা সামাজিক একটি ব্যাপার। সামাজিক ব্যাপার আর রাজনৈতিক ব্যাপার আসলে টোটালি আলাদা। আমরা দেখেছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের কথা বলছেন। প্রথম অবস্থায় যে ঝটিকা মিছিল হতো তখন খুব অল্প সময় মিছিল করে যে যার মতো করে ছুটে পালিয়ে যেতেন, কিন্তু এখন তো দেখছি যে প্রকাশ্যে মিছিল হচ্ছে ককটেল বিস্ফোরণের মতো। এখন আওয়ামী লীগের আগে যেটি হয়েছে যে তারা 5 মিনিট মিছিল করে পালিয়ে গেছে, এখন 1 মিনিটও মিছিল করতে পারতেছে না। এখন ছাত্র জনতা আওয়ামী লীগকে ধাওয়া করতেছে। আপনি দেখেন নাই যখন সম্ভবত তেজগাঁও আওয়ামী লীগের 30-40 জন যখন আসলে মিছিলটা করতেছে, তখন ছাত্র দলের একজন নেতা বাইকটা থামিয়ে সে ধাওয়া করেছে। ওই 30-40 জন একজন ছাত্রদল নেতার ধাওয়া খেয়ে পালিয়েছে এবং সেখানে আরেকজন পুলিশ ছিল, তাই না? পুলিশ কিন্তু পরে এসেছে। সুতরাং আওয়ামী লীগ সাহস নিয়ে রাজপথে নামতেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগকে দেখে নাই মাস্ক পরে মিছিল করতেছে, কেউ চেহারা দেখাচ্ছে না। এতটা আতঙ্কিত তারা, এতটা ভয়ের মধ্যে আছে। এবং আওয়ামী লীগের যারা আসলে মনে করে যে আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা রাজপথে নামতেছে না, তারা চুপচাপ আছে। এখন আমি এটিও শুনেছি মূলত যারা নামতেছে, আপনি ভিডিও শুনেছেন, ভিডিও বক্তব্য শুনেছেন, সেখানে বলছে বড় ভাই আমাকে বলেছে যে মিছিলে চলো, টাকা দেওয়া হবে। আওয়ামী লীগের যারা মিছিলে নামতেছে এদেরকে 5,000 করে টাকা দেওয়া হচ্ছে, টুকাই ভাড়া করে আনতেছে। আওয়ামী লীগের কর্মীরা নামতেছে না, আওয়ামী লীগের যারা 2-1 নেতা রয়েছে এরা টুকাই ভাড়া করতেছে। এখন একজন টুকাই মনে করতেছে আমাকে তো এই 5 মিনিট মিছিলে গেলে, 2 মিনিট মিছিলে গেলেই তো 5,000 টাকা দিচ্ছে, এই লোভে নামতেছে। আওয়ামী লীগের যারা যখন মিছিল করেন তখন টাকা পয়সার লেনদেন হয় কিনা আমরা যখন মিছিল করি আপনি কখনো শুনেছেন? কারণ আমরা দেখেছি যে মানে রাজনৈতিক যে একটা কালচার আছে, যেটা বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভর্তি বোঝাই করে কর্মী নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু সবাই কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দল সম্পর্কে আপনার ধারণা কম। এই জন্য আপনি এই প্রশ্ন করলেন, একটু জানতে চাই। আমি বলি 2018 সালের কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। আমাদের আহ্বানে এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছে। এদেশের যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। আমরা এমন কোনো দল না যে একটি আপনার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করলাম, একটি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে আমাদের দলের ঘোষণা দিয়েছি। এই দল রাজপথ থেকে উঠে আসা দল। সুতরাং এই দলে মানুষের সমর্থন আছে, এই দলে আমাদের কর্মী রয়েছে, নেতা রয়েছে। এই দল অন্য দলের মতো না। সুতরাং এই দলে কেন লোক ভাড়া করে আনতে হবে? আমাদের এই স্বভাব নাই যে আমরা 500 টাকা মাথা পিছু দিয়ে আমরা লোক ভাড়া করে আনবো। বরং মানুষ ভালোবেসে আমাদের সাথে সম্পৃক্ত হয়। আপনি দেখেন না আমাদের সভাপতি নুরুল হক নূরের জনপ্রিয়তা, আপনি দেখেন না আমাদের জনপ্রিয়তা। মানুষ আমাদেরকে ভালোবেসে আমাদের দলে আসে। এবং এনসিপির কথা আমি বলি যে এনসিপির নেতৃবৃন্দ তারা সংগ্রামে ভূমিকা রেখেছে, তাদের সাথে যারা আছে ভালোবেসে আছে। মূলত আন্দোলন সংগ্রাম করে যাদের জন্ম, তারা আসলে লোক ভাড়া করে আনে না। যারা আসলে ওই ছোট ছোট দল কিছু থাকতে পারে হয়তো, যারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে যারা আত্মপ্রকাশ ঘটিয়েছে, তারা হয়তো লোক ভাড়া করে আনে, কিন্তু আমাদের সংখ্যায় কম হইতে পারে। সেটা হতে পারে আমাদের একটা মিছিলে 10,000 মানুষ, হতে পারে আমাদের মিছিলে 2,000 মানুষ, কিন্তু এই লোকগুলো আমাদের প্রকৃত মানুষ। এক্ষেত্রে আমরা ভাড়া করে কোনো লোক আনি না, আনতেও চাই না। ওই ধরনের কালচার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই না। ধন্যবাদ আপনাকে। জনাব আশরাফ, আপনার কাছে একটু আসতে চাই যে সম্প্রতি এনসিপির নেতারা উপদেষ্টাদেরকে নানা অভিযোগ দিচ্ছেন। এর মধ্যে তো আমরা দেখছি যে এই উপদেষ্টাদের কাছ থেকে কিন্তু তারা 2টি টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। তাহলে অভিযোগ দিচ্ছেন কেন? তাদের মতোই তো কাজ করছে না। এখন অভিযোগ দিচ্ছেন কেন, আবার লাইসেন্সে কেন নিচ্ছেন, সেই জবাব এনসিপি নেতারা দিতে পারবেন। আমরা যেটা দেখছি অভিযোগ তো তারা করছেন, যদিও রাশেদ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে এই সরকারকে সবচেয়ে বেশি ওন করার কথা এনসিপির। মানে এই সরকারের গঠন এবং নির্বাচন, যা কিছু বলি, মানে উপদেষ্টাদের নির্বাচন, এখানে বিএনপির পরামর্শ নেওয়া হয়েছে, জামাতের পরামর্শ নেওয়া হয়েছে, বাট মূলত এই সরকার গঠনে এখন যারা এনসিপির নেতৃত্ব আছেন বা 2-1 জন এখন উপদেষ্টা আছেন, তাদের ভূমিকা ছিল। ফলে তারা তাদের সরকারের সমালোচনা করছে, এটা ভালো কথা। কিন্তু লাইসেন্সের কথা যেটা বললেন, উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে বিগত সরকারের আমলে একচেটিয়া এক ধরনের লোকজনকে দেওয়া হয়েছে, ওনারা অন্য ধরকে দিতে চান এবং সেই পুরনো নিয়ম অনুযায়ী। সেটা নিয়ে বিতর্ক হতে পারে, যারা পেয়েছেন তারা সব শর্ত পূরণ করেছেন কিনা,
এবং তাদের কতটা সামর্থ্য আছে একটা টেলিভিশন প্রতিষ্ঠা করার, বা তাদের সাথে বিনিয়োগকারী যারা আছেন তারা যদি সব মানে সহি থাকেন আর কি, ঠিকঠাক টাকা পয়সা থেকে শুরু করে অন্য সব কিছু, মানে নিয়মের ব্যত্যয় না ঘটালে ঠিক আছে যে কেউ দিতে পারে, কিন্তু যেভাবে দেওয়া হলো, যে সময় দেওয়া হলো এবং যাদেরকে দেওয়া হলো সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে একটু জি জি জি, যদি আপনারা আমাকে ক্ষমতায় সুযোগ গেলে দেন। টিভির লাইসেন্স নেবেন কিনা? দেখেন, সেই আওয়ামী লীগের সিস্টেমের মধ্যে ঢুকে আপনি এনসিপির একজন নেতা এবং জাতীয় নাগরিক কমিটির একজন নেতা, অর্থাৎ দুজনই আসলে এনসিপির সাথে সম্পৃক্ত। তাদের দুটি টেলিভিশন চ্যানেলের আপনার সুযোগ দেওয়া হয়েছে, দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে। তো আমার কথা হলো, যেখানে তারা বলছে নতুন বন্দোবস্তের কথা, সেখানে হাসিনার তৈরি পুরাতন বন্দোবস্তের মাধ্যমে এই দুটি চ্যানেলের যে তারা লাইসেন্স দিল, এটা আসলে অত্যন্ত নিন্দনীয় কাজ। দেখেন, গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, মাহফুজ আলম তিনি সবসময় নতুনের কথা বলেন, তিনি নতুন বন্দোবস্তের কথা বলেন, কিন্তু তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটা ভায়োলেট করে তিনি এই এনসিপির সাথে সম্পৃক্ত দুজন নেতার দুটি টেলিভিশনের লাইসেন্স প্রদান করেছেন। এটা আসলে ঠিক হয়নি। এখন তিনি বলছেন যে ফ্যাসিবাদী টেলিভিশনগুলো বা যে ফ্যাসিস্ট মালিকগুলো রয়েছে তাদের টেলিভিশন চ্যানেলগুলোকে আমি বন্ধ করব না, কিন্তু তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির টেলিভিশন চ্যানেল লাগবে। এটা কোনো যুক্তি হতে পারে না। এখন তিনি বলছেন যে আমি নতুন নতুন চ্যানেলের আমি যদি কেউ আবেদন করে আমি তাদেরকে দিব। আমি দুটি টেলিভিশন চ্যানেল নিতে চাই, আমি তার কাছে আবেদনপত্র জমা দিলে তিনি কি লাইসেন্স দিবেন? এই বাস্তবতা আছে। আরও তো অনেকে জমা দিয়েছে, তাদেরকে দিয়েছেন? দেননি। সুতরাং আমার কাছে মনে হয় এইভাবে এই পুরাতন বন্দোবস্তের মাধ্যমে টেলিভিশনের চ্যানেলের লাইসেন্স দিয়ে তিনি আসলে ভুল করেছেন। তিনি তার এই ভুল স্বীকার না করে বরং তিনি আসলে খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, যারা গণ অভ্যুত্থানের কারণে নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন, তারাই যদি আবার হাসিনার পুরাতন বন্দোবস্তের সিস্টেমের মধ্যে ঢুকে তারা এই ধরনের কাজ করে, সেটি আসলে খুবই নিন্দনীয় হবে। যে একটু জানতে চাই যে গণমাধ্যমে বরাতে আমরা তো জেনেছি এবং সবাই বিষয়টি কম বেশি জানে যে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যাচ্ছে, কিন্তু কয়েকটি ইস্যুতে আপনাদের সমঝোতা না হয় ভেস্তে গেছে। এর কারণ কি নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো, অথবা অন্য কোনো কিছু ইস্যু ছিল কিনা? দেখেন, গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতিষ্ঠিত দল, আর এনসিপির নতুন একটি দল। আমাদের নিবন্ধন আছে, আমাদের 64 জেলায় কর্মী সমর্থক রয়েছে, সংগঠন রয়েছে, আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠন রয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আসেন আমরা একসাথে কাজ করি। তখন আমরা বলেছি ঠিক আছে, তাহলে এই দুটি দল বিলুপ্ত করে নতুন দল গঠন করতে হবে এবং নেতৃত্বে অবশ্যই নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম থাকতে হবে। আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবনা ছিল। তবে আমরা যেটি বলেছি যে আমাদের প্রস্তাবনা এটি, বাট আপনাদের প্রস্তাবনা কি আপনারা বলেন, আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসব। কিন্তু এনসিপির কয়েকজন নেতা তারা নিজেদেরকে এমনভাবে মিডিয়ার সামনে হাজির করলেন যে তারা বোধহয় ক্ষমতায় চলে যাচ্ছে, মানে ক্ষমতার খুব আশপাশে, আগামী নির্বাচন হইলে তারা ক্ষমতায় যাচ্ছে। যেমন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তো প্রায়ই বলেন যে তারা আগামীতে ক্ষমতায় যাবে, তারা পাবে 150টি আসন আর বিএনপি পাবে 50 থেকে 60টি আসন। এই ধরনের কথাবার্তা তিনি বলেন। তো ভালো কথা, এই ধরনের আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস আবার ভালো নয়। তো তিনি আত্মবিশ্বাস রেখেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তিনি গণমাধ্যমে গণ অধিকার পরিষদকে নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন যে গণ অধিকার পরিষদ এনসিপিতে জয়েন করতে চায়, আমরা নাকি তাদের দলে যুক্ত হতে চাই, আমরা নাকি যোগদান করার জন্য মুখিয়ে আছি। গণ অধিকার পরিষদের অনেক নেতা নাকি তাদের সাথে যোগাযোগ করছে এবং তিনি নানান ধরনের মিথ্যাচার করেছেন। তো যাই হোক, তিনি বলেছেন যে গণ অধিকার পরিষদের অনেক নেতা, অধিকাংশ নেতাই আমাদের সাথে যুক্ত হয়েছে। আমার প্রশ্ন হলো, নাসিরউদ্দিন সাহেব আপনি কোন দলের নেতা ছিলেন? আপনি 4-5টা দল ইতোমধ্যে বদল করেছেন, আপনি নিজেই তো সেখানে যুক্ত হয়েছেন, তাই না? তো নিজে যুক্ত হয়েছেন ভালো, আমরা তো আপত্তি জানাচ্ছি না, কিন্তু আমাদের নিয়ে এ ধরনের মিথ্যাচার কেন করছেন? এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন এই ধরনের মিথ্যাচার করার কারণে আমাদের নেতৃবৃন্দ ক্ষুব্ধ। তারা এখন আর এনসিপির সাথে তারা যুক্ত হতে যে কথা তারা বলছে, এনসিপি গণ অধিকার পরিষদ আর একীভূত হওয়ার যে চেষ্টা ছিল সেটাতে তাদের আর সম্মতি নাই। মূলত আমরা এখন আর এনসিপির সাথে আসলে এইভাবে তাদের এই ধরনের কথাবার্তা এইগুলো যদি তারা বন্ধ না করে, তাহলে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের
একীভূত হওয়া সম্ভবপর হবে না। তবে আমাদের আন্তরিকতা রয়েছে। যদি এনসিপি মনে করে যে তারা উদার হবে এবং তারা এই যে ইম্যাচুরিটির পরিচয় দিচ্ছে, দেখেন তাদের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে না? গণ অভ্যুত্থানের পরে তাদের নেতাদের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ, কিন্তু আমরা যে 8 বছর রাজনীতি করছি আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে? আমরা তো এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করেছি। ওই সময় আমাদেরকে ডিজিএফআই অফার দিয়েছে বাড়ি গাড়ি চাকরি বাকরি যা লাগবে তাই দিব। আমরা বলেছি না, এদেশের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা বিশ্বাস রেখেছে, আমরা তো শিক্ষার্থীদের সাথে বেইমানি করতে পারি না। আমরা যদি 18 সালে মাথা নত করতাম তাহলে কি আজকের এই গণ অভ্যুত্থান হইতো না। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করতে গিয়ে আমি নিজে 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, তাই না? আজকে যদি আপনি মনে করেন গণ অধিকার পরিষদ কোনো দল না, এদের কোনো গুরুত্ব দেওয়া যাবে না, সাময়িক সময়ের জন্য সরকার হয়তো আমাদেরকে কোণঠাসা করছে। নেতারা মানে পদত্যাগ করছেন কেন? না, আমাদের কোনো নেতারা পদত্যাগ করছে না। আমাদের নেতারা যারা প্রকৃত নেতা, যারা আমাদের সাথে শুরু থেকে আছে, যারা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করেছে, তারা কেউ পদত্যাগ করছে না। বরং আমাদের দলের মধ্যে হয়তো কয়েকজন এজেন্টকে ঢুকানো হয়েছিল, সেই এজেন্টদেরকে আমরা বহিষ্কার করেছি, তারা পরবর্তীতে এনসিপিতে যুক্ত হয়েছে। জি, আমরা দেখেছি যে জাতিসংঘের অধিবেশনে 3টি দলের প্রতিনিধি ডাকা হয়েছে। আপনাদের তো ডাকার উচিত ছিল, আপনারা তো ছাত্র আন্দোলনের সাথে জড়িত। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে এনসিপির নেতৃবৃন্দের দ্বারা নিয়োগপ্রাপ্ত। আপনি নিশ্চয়ই জানেন 5 আগস্ট এনসিপির বর্তমান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলছিলেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সেই সরকারের প্রধান হিসেবে আপনাকে আমরা দেখতে চাই। তার মানে কি, এই যে রাষ্ট্রপতিকে বহাল কে রাখলেন? নাহিদ ইসলামরা। এবং এই যে সংবিধান মেনে শপথকে নিলেন নাহিদ ইসলামরা। পরবর্তীতে তারা 4 মাস পরে এসে বলে যে রাষ্ট্রপতিকে আমরা মানি না, এই রাষ্ট্রপতি তাকে সরিয়ে দিতে হবে। যে রাষ্ট্রপতির হাতে আপনি শপথ নিলেন, তাই না, যদি ওই রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হয় তাহলে তো আপনাকেও সরে যেতে হবে, সত্য কিনা? এবং যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন, আপনি বলছেন যে এই সংবিধান মানি না, তাহলে এই সংবিধানকে আপনি কেন বৈধতা দিলেন শপথ নেওয়ার মাধ্যমে? আমরাই তো চেয়েছিলাম গণপরিষদ, কিন্তু নাহিদ ইসলামরা গণপরিষদ হতে দেননি। তারা বর্তমান সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন। এখন আপনি 6 মাস পরে এসে যখন বলছেন যে আমরা গণপরিষদ চাই, আমরা রাষ্ট্রপতিকে মানি না, তখন তো দেশের যে আপনার স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা বলেছি যে আপনি তাহলে কেন ওই সময় শপথ নিলেন, কেন সংবিধান ওই সময় আপনি মানলেন, কেন আপনি রাষ্ট্রপতিকে বহাল রাখলেন? যাওয়ার জন্য প্রস্তাব, মানে জাতিসংঘের অধিবেশনে আমি সেখানে আসতেছিলাম। তো এখন আমি যেটি বললাম যে নাহিদ ইসলাম যেহেতু আসলে এই সরকার উপদেষ্টাদেরকে নাহিদ ইসলামরা নিয়োগ দিয়েছেন, সুতরাং আপনিই বলেন যে এই সরকার আমাদেরকে বেশি গুরুত্ব দিবে নাকি নাহিদ ইসলামদের বেশি গুরুত্ব দিবে? যেহেতু দুটাই আসলে তারুণ্য নির্ভর দল, সুতরাং এনসিপির নেতৃবৃন্দ মনে করে এবং তাদের যারা উপদেষ্টারা আছে তারা এক প্রকার উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেখানে বলেও দিয়েছে যে গণ অধিকার পরিষদকে এত গুরুত্ব দেওয়া যাবে না। অর্থাৎ তারা আমাদেরকে ভয় পায়। তারা মনে করে যে এই তারুণ্যের 2টা দল যদি গণ অধিকার পরিষদ সুযোগ পায়, সমান সুযোগও যদি পায় বা আমাদের সাথে সাম্যতা নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে আমরা সামনের দিকে হয়তো আরও বেশি এগিয়ে যেতে পারি। যে কারণে আপনার 3টা দলকে নিয়ে গেছে। হ্যাঁ, বিএনপি জামাতকে নিয়েছে বড় দল হিসেবে, আপত্তি নাই, কিন্তু আপনি আমাকে বলেন যে এনসিপি কি বাংলাদেশের 3 নম্বর দল? সেই বাস্তবতা আছে, সেই সাংগঠনিক সক্ষমতা আছে? এনসিপির থেকে অনেক বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দলকে না হয়নি। এনসিপির থেকে অনেক বড় দল বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপির থেকে মিনিমাম 5 গুণ বড় দল গণ অধিকার পরিষদ, আমাদেরকে না হয়নি। তো এইটা আসলে সরকার কেন আমাদেরকে নিল না? এর মূল কারণটা হলো যেহেতু এনসিপির নেতৃবৃন্দের দ্বারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত, এই জন্য তাদের উপর এক ধরনের আশীর্বাদ আছে। এবং প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এই ছাত্র নেতৃবৃন্দের উচিত একটি দল গঠন করা, এবং তিনি আশীর্বাদ জানিয়েছেন। এমনকি বর্তমান যিনি প্রেস সচিব তিনি বলেছেন নাহিদ ইসলাম এক সময় প্রধানমন্ত্রী হতে পারেন। অর্থাৎ এই যে বর্তমানে সরকারের উপদেষ্টারা এবং সরকার সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে তারা আসলে অধিকাংশই এনসিপির দ্বারা আসলে নিয়োগপ্রাপ্ত, এই জন্য এনসিপির সাথে তাদের সম্পর্ক রয়েছে। আর এই কারণে এনসিপিকে 3 নম্বর দল হিসেবে প্রধান উপদেষ্টা সেখানে নিয়ে গেছেন। বাট আপনার অবস্থান এতটুকু, আপনি যখন এতটুকু বলবেন না তখন আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বেলুন যখন বেশি বাস্ট করা হয় ফুটো হয়ে যায়। তো এনসিপি সাংগঠনিক সক্ষমতা নাই, কিন্তু তাদেরকে 3 নম্বর দল হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখানো হচ্ছে, জাতিসংঘে নিয়ে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে মূলত সরকার এনসিপিকেই ক্ষতিগ্রস্ত করছে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। শেষ প্রশ্ন জনাব আশরাফ ভাই, আমি আপনার কাছে একটু রাখতে চাই। জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি অভিযোগ করে বলেছেন যে উপদেষ্টারা একটি দলের সাথে গোপন বৈঠক সম্পর্ক তৈরি করছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। সেই
গোপন সম্পর্ক কাদের সাথে করা হচ্ছে, বিএনপির সাথে? সেটাও জনাব মিয়া গোলাম পারওয়ার বলতে পারবেন, কিন্তু বড় নেতা উনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তো ওনাদের উচিত আরও স্পষ্ট করা, মানুষকে বিভ্রান্ত করা বা নানান রকমের ভাবনার সুযোগ কেন ওনারা দেন। কোন উপদেষ্টার সাথে বিএনপির কে, এগুলো যদি বলতো তাহলে আমরা হয়তো সংবাদকর্মী হিসেবে যাচাই বাছাই করতে পারতাম, দেখতাম এগুলো হয়েছে কিনা, আবার হয়তো এর জবাব বিএনপি থেকে পাওয়া যাবে। কিন্তু গতকালই বিএনপির মহাসচিব এবং জামাতের সেক্রেটারি জেনারেল দুজনেই কিন্তু এই যে উপদেষ্টাদের ভূমিকা, আমলাতন্ত্রের ভূমিকা, আমলাতন্ত্রের দখল নিয়ে অনেক কথা বলেছেন। মানে বিএনপি বলছে আমলাতন্ত্র জামাত দখল করছে, জামাত বলতেছে বিএনপি দখল করেছে, আবার উপদেষ্টা মাহফুজ আলম বলছেন দুই দল মিলে দখল করেছে। তাহলে আমরা কাদের অধীনে আছে? এখন আমলাতন্ত্র আসলে তাহলে কার পকেটে? হ্যাঁ, এখন ধরেন বিগত সরকারের অনেকগুলো অপরাধের একটি হচ্ছে যে আমলাদেরকে তারা তাদের দলীয় কর্মীতে পরিণত করেছিল, আমলা লীগে পরিণত করেছিল। তার মানে আমলাদেরকে ওই সরকার যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে, এবং সেই আমলাদের দিয়েই আবার এই সরকার প্রশাসন চলছে। কিছু রদবদল হয়েছে, আবার এর মধ্যে আবার এই দল সেই দলের প্রভাবের কথা বলা হচ্ছে। তার মানে সবাই আমলাদেরকে দখল করতে চায়। তাহলে তো ওটা ফ্যাসিবাদী আচরণই হইল যদি আমলাদেরকে দখল করতে হয়। আবার আমলাদের চরিত্র আমরা জানি বহু বছর ধরে, যে আমলারা যখন যারা ক্ষমতাসীন, যাদের হাতে ক্ষমতা, তাদেরই তাদের পক্ষে কথা বলে, তাদের পক্ষে কাজ করে। আজকে বিএনপি দালাল, কালকে আওয়ামী লীগের দালাল, পরশুদিন এনসিপি দালাল, তারপরে গণ অধিকার পরিষদের দালাল। যারাই যখন ক্ষমতা থাকবে তাদেরই দালালি করে তারা তাদের স্বার্থটা হাসিল করে এবং টিকে থাকে। এই কারণে তাদের চরিত্র ঘন ঘন বদলে যায়। এখন নতুন বাস্তবতায় যদি আমলারা একইভাবে কাজ করেন এবং সেখানে যদি বড় দলগুলো ওই চর্চায় ভূমিকা রাখেন, মানে বিএনপি এবং জামাতে ইসলামীর যে পাল্টাপাল্টি অভিযোগ আমলাদের উপরে দখলদারিত্ব নিয়ে, আমলাতন্ত্রের দখলদারিত্ব নিয়ে এবং নিজেদের লোক ঢোকানো নিয়ে, নিজেদের লোকদেরকে ক্ষমতায়ন করা নিয়ে, তার মানে এই বড় দুটি দল যদি আমলাদেরকে ওই একইভাবে একই কায়দায় ব্যবহার করে, তাহলে আপনি আমলাতন্ত্র বদলাবেন কি করে? মানে যারা ক্ষমতায় আসতে পারে এবং যারা এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি এবং জামাত, তারাও তো আমলাদেরকে যদি একইভাবে ব্যবহার করে, আপনি তো আমলাতন্ত্রর কুফল থেকে আপনি মুক্ত হতে পারবেন। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।